আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নরমালি আমি যদি কোনো ভিডিও করি সেটা আসলে আমার ঘরে করতে পছন্দ করি। তো একটু আগে আসলে আমি একটু বাহিরে ছিলাম যে কোনো একটা কারণে। কারণটা আসলে স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি না। তো তার কারণে আসলে আমি মোটামুটি এই ভিডিওটা আমার গাড়িতেই করতেছি। এর পিছনে আরেকটা কারণ আছে, সেটা হলো যে আমার ঘরটা এরকম মোটামুটি ২টার পর থেকে আমার ঘরের ভিতরে প্রচুর পরিমাণে রৌদ্র আসে। তো আমি বসে ভিডিও বানানো আসলে কোয়াইট ইম্পসিবল। তো আজকের ভিডিওটা আসলে আমি কোনো নেগেটিভ কোনো কিছু নিয়ে আসলে বানাবো না, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে যদি বলি, সেটা হলো ধারণা কথাটা একেবারেই যায় না। ব্যাপারটা হলো যে আমার যে অভিজ্ঞতা বা আমার যেই মানে নিজস্ব মতামত, সেটাই আসলে বলার চেষ্টা করব। আপনারা জার্মানি নাম শুনলেই একটা ব্যক্তির নাম আপনারা খুব ভালো করে জানেন, যার নামেই আসলে মোটামুটি জার্মানিকে মানুষ চেনে। এমনও হয়েছে যে জার্মানিকে কেউ চেনে না, কিন্তু ওই ব্যক্তিটাকে চেনে, মানে উনি এতটা পপুলার। তো আজকে ২০২৪ সালেও তাকে অনেক মানুষ মনে করে এবং অনেক মানুষ তার বুকের ভিতরে তাকে ধারণ করে, মনের ভিতরে ধারণ করে, যেদিকে ইচ্ছা সেদিকে ধারণ করে। এবং ওই ব্যক্তিটার নাম জার্মানিতে আসলে কেউ যদি নিতে চায়, মানে পারত পক্ষে কেউ নিতে চায় না। এবং আপনারা খুব রিলেট করতে পারবেন, যেমন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমাদের চোর আওয়ামী লীগ চিন্তা করেছিল জামায়াতকে নিষিদ্ধ করবে, এবং এই নিষিদ্ধটা ছিল ফোর্সফুলি। সত্যি কথা বলতে আমাকে যদি বলেন, তাহলে আমি এই নিষিদ্ধের বিপক্ষে, কারণ আমি বিশ্বাস করি যে কোনো মানুষ যে কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারে, এবং তার মতাদর্শ আমি পালন না করি কোনো সমস্যা নেই, কিন্তু তার মতাদর্শকে আমি রেসপেক্ট করতে চাই। সেটা হলো আমার নিজস্ব আইডিওলজি। তো জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, এবং মোটামুটি ওরা একেবারে পেপারস নিয়ে সব কিছু করেও ফেলছে যে জামাত বাংলাদেশে রাজনীতিতে একবারে নিষিদ্ধ হয়ে যাবে। তারা বিভিন্ন ধরনের আইন টাইন করতে চেয়েছিল। লাস্টে আসলে এটা হয়েছে কিনা সেটা আমি জানি না। কেন? কারণ হলো এর কিছুদিন পর থেকে না, মানে শুরুটা হয়েছে তার আগেই মোটামুটি বাংলাদেশে একটা স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে বিভিন্ন আনরেস্ট নিয়ে, কোটা সংস্কার নিয়ে। তারপর পরে আসলে এই আন্দোলনটা মোটামুটি সরকার পতনে চলে যায়। সরকার পতনে চলে যাওয়ার পিছনে বড় কারণ হলো সেটা হলো বাংলাদেশের যেই ক্ষমতায় ছিল একটানা মোটামুটি ১৬ বছরের মতো, সেই সরকারটা একটা ডিক্টেটর সরকারের দিকে চলে যায়। এই ১৬ বছরে মোটামুটি এতটাই ক্ষমতাবান হয়ে যায় যে যে কোনো আইন তারা যে কোনো সময় করে ফেলতে পারত, কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা সংসদে বেশি ছিল, এবং যাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে তারা যে কোনো আইন করতে পারে। কারণ হলো তারা হলো আইন প্রণেতা। এরকম আইন প্রণেতা ছিল হলো ৩৫০ জন। একেবারে জনগণের সিলেকশনে, মানে ইলেকশনে ৩০০ জন নির্বাচিত হইতো, এবং ৫০ জন নির্বাচিত হইতে হলো সরকার দলীয় সিলেকশনে। তো এরকম একটা আইনে জামায়াতকে মোটামুটি তারা নিষিদ্ধ করতে চায়। কিন্তু ইন দিস বিটুইন একটা বড় আন্দোলন চলতেছিল, সেটা হলো কোটা সংস্কারের আন্দোলন। তো এই কোটা সংস্কারের আন্দোলনটা করছিল হলো ছাত্র সংগঠন। একেবারে মোটামুটি যদি বলি, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে এই আন্দোলনটার উৎপত্তি হয়। তারপরে সারা বাংলাদেশে মোটামুটি ছড়িয়ে যায়। একটা সময় সরকার মোটামুটি একবারে গ্রিপ করে ফেলতে পারছিল আন্দোলনটাকে, কিন্তু আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ি, এরকম প্রাইভেট ইউনিভার্সিটির আরও কিছু মানুষ তারা এই আন্দোলনটাকে গায়ে মেখে নেয়, এবং মোটামুটি তারা পরবর্তীতে এই আন্দোলনটাকে স্প্রেড করে, মানে বাঁচিয়ে রাখে। কারণ হলো যারা সরকারি ইউনিভার্সিটিতে ছিল তাদেরকে মোটামুটি সরকার দমন করে ফেলছিল আর কি। কিন্তু যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো তারা মোটামুটি এই আন্দোলনটাকে বাঁচায় রাখে, এবং এই আন্দোলনের মাঝখানেই অনেকজন স্টুডেন্ট মারা যায়। এবং উল্লেখযোগ্য হলো সেটা হলো আবু সাইদ, রংপুরের একজন, আমি বলবো মহান আবু সাইদ। তাকে আসলে পুলিশের গুলিতে মেরে ফেলা হয়, এবং
ওইটাই একটা বড় স্পার্ক হয়ে থাকে। এবং যার কথা না বললেই নয়, সেটা হলো মুগ্ধ। মুগ্ধের একটা ডায়লগ খুবই মানে স্পর্শকাতর এবং মোটামুটি দিল ছুঁয়ে যাওয়া একটা ডায়লগ। সেটা হলো, কারো পানি লাগবে, পানি। মানে ছাত্ররা যখন আন্দোলন করছিল তখন বিপক্ষ দলকে মোটামুটি দমন করার জন্য টিয়ার শেল ছুটছিল। সেই টিয়ার শেলের কারণে মানুষের চোখ মোটামুটি অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, বা বিভিন্ন কারণে সে পানি দিয়ে সাহায্য করছিল। সেই ব্যক্তিটাকে মোটামুটি এই দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগ হত্যা করে একেবারে জনসম্মুখে। তো এরকম কিছু স্পার্কের কারণে মোটামুটি আন্দোলনটা বড় দিকে চলে যায়। এবং যেই ফ্যাসিস্ট সরকার প্রধান হাসিনা মোটামুটি আমাদের যেই তরুণ প্রজন্ম তাদেরকে রাজাকার বলে, এর কারণে একেবারে 9 দফা থেকে 1 দফায় চলে যায়। এবং এই 1 দফার সাথে আপামর জনতা মোটামুটি একত্রিত হয়ে 5 তারিখে শেখ হাসিনাকে আমরা কিক আউট করে ফেলি। তো এই কিক আউট করার পরে যেটা হয়, এখন যেমন একটা মোটামুটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা আন্দোলন মানে চিন্তা করার চেষ্টা করতেছে, সেটা হলো যে আমরা শেখ হাসিনাকেও মানে বয়কট করব বা একেবারে ধূলিসাৎ করে দিব, ওদের রাজনীতি করার কোনো আর অপশন থাকবে না। তো গল্পটা আসলে বড় হয়ে যেতেছে, কারণ হলো আমি এই গল্পটা একটু বড় করতে চাই, কারণ আমি এই গল্পটার সাথে পরবর্তী গল্পটার রিলেট করাইতে চাই আর কি। তো এই যে দল নিষিদ্ধ করার যে একটা প্র্যাকটিস, আমাদের বাংলাদেশের মানুষের খুব অভিজ্ঞতা আছে, কারণ 2টা দলকে আমরা নিষিদ্ধের পক্ষে দেখছি কথা বলতেছে। এক হলো জামায়াতের বিপক্ষে, মানে জামায়াতের বিপক্ষে দল নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ লেগেছিল এবং কিছু বাম দল লেগেছিল। এবং এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বাংলাদেশের মানুষ এই গত 15 বছরের অত্যাচার থেকে মোটামুটি একটু হাফ ছেড়ে বাঁচার জন্য এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়। তো এই যে নিষিদ্ধের ব্যাপারটা, এটা মোটামুটি আপনারা বুঝে ফেলছেন যে কেন নিষিদ্ধ হইতে পারে একটা দলটা। তো জার্মানি মনে করলেই যে ব্যক্তিটার নাম মনে করা হয়, সেই ব্যক্তিটার কুকর্মের কারণে, কারণ সে 60 লক্ষের মতো এক ধরনের বিশেষ প্রাণীদেরকে মেরে ফেলছিল। তারা মানুষ ছিল সত্যি কথা বলতে, এবং তাদেরকে শুধু মেরেছে ব্যাপারটা এরকম না, যারা অন্য ধর্মেরও আছে তাদেরকেও মারছে। তো ওই দলটা মাইরা ফেলার জন্য তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোটামুটি পৃথিবী 2-3টা ভাগে ভাগ হয়ে যায়। সেইখানে এই যে জার্মানির যে দলটা, সেই দলটা হেরে যায়। তো হেরে যাওয়ার পরে মোটামুটি খুব জার্মানরাই মোটামুটি একটা আইন করে যে এই দলটা আজীবন নিষিদ্ধ থাকবে, জার্মানিতে কোনো দিন এই দলটা রাজনীতি করতে পারবে না। কিন্তু তাদের দলটা একটা সময় খুব ভারী একটা দল ছিল, এবং একটা সমীক্ষায় দেখা গেছে মোটামুটি 98% মানুষ সেই দলটাকে সাপোর্ট করত। তারা বিভিন্নভাবে সাপোর্ট করতো। হয়তো তারা বিশ্বাস করত যে ওই লোকটা মোটামুটি জার্মানিকে পৃথিবীর একটা বড় দেশ হিসেবে গড়ে তুলবে এবং মোটামুটি শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলবে। মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপোর্ট ছিল, আসলে স্পেসিফিক্যালি বলা যাবে না। এটা নিয়ে মোটামুটি অনেক তর্ক বিতর্ক আছে, আমি ওইদিকে যাই না। তো এই যে দলটা, এই দলটার একেবারে নব্য একটা ভার্সন হলো, অনেকে বলার চেষ্টা করে, কিন্তু আমি এর পক্ষে না। কারণ হলো, এর পক্ষে না থাকার পিছনে কারণ হলো, যেই দলটা, সেই দলটার মতাদর্শ, আমি দলের নামটা বলতে চাই না, কারণ আপনারা জানবেন যে কেন এই দলটার নামটা আমি বলতে চাই না। তো এই দলটার নব্য ভাষণ একটা আ দিয়ে নাম। তো এই দলটা মোটামুটি জার্মানির কয়েকটা স্টেটে খুব ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং সেই কয়েকটা স্টেটের মধ্যে একটা স্টেট হলো থুরিঙ্গেন, আর একটা হলো জ্যাকসনি। যদি আমি বলি, জ্যাকসনি হলো তার এই যে দলটা, এই দলটার মোটামুটি 27.5% ভোট পায়, যদি 100% আমি ধরি সেই দলটার ভোট। এবং আরেকটা যেই রাজ্য, সেটা হলো থুরিঙ্গেন, সেখান থেকে 23.4% ভোট পায় লাস্ট ভোটের যেই ক্যালকুলেশন সেই অনুযায়ী। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই 2টা স্টেট এই দলটাকে এত বেশি সাপোর্ট করে, এবং মোটামুটি এই দলটার একেবারে আতুর ঘর বলা চলে। মানে
এইখান থেকে যদি ওরা না জিতে তাহলে জার্মানির কোথাও থেকে জিতবে না, ব্যাপারটা হলো এরকম। তো এই যে এতক্ষণ এত কথা বললাম, মোটামুটি 10-12 মিনিটের মতো কথা বলে ফেললাম। কেন বললাম এই কারণে, সেটা হলো আগামীকাল হইল 1 সেপ্টেম্বর এবং এই 2 স্টেটে আগামীকালকে নির্বাচন, মানে 1 সেপ্টেম্বর নির্বাচন হবে। এবং এই যে নির্বাচন হবে, এই নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে দুইটা মতবাদ কাজ করতেছে। একটা হলো যে যারা খোদ জার্মান তাদের কোনো ভয় নাই, তারা চিন্তা করতেছে যে একটা ন্যাশনালিস্ট দল ক্ষমতা চলে আসতে পারে। আর আরেকটা দল যারা হলো আমার মতো বাহির থেকে এসে জার্মানিতে থাকে, তারা চিন্তা করতেছে এই দলটা যদি আসে তাহলে আমাদের মতো মানুষ জার্মানিতে টিকে থাকতে পারবে না। এই মতটাই চলতেছে। এইটা হলো বুকিশ কথাবার্তা। তো আমি জার্মানিতে আছি হলো আজকে 31 তারিখ। আমি আছি হলো জার্মানিতে 5 বছর 14 দিন। তো এই 5 বছর 14 দিনে আমার মোটামুটি অনেক অভিজ্ঞতা হয়েছে। স্পেশালি ওই ধরনের অভিজ্ঞতা হয়েছে যে ভিন্ন ভিন্ন মানুষের সাথে আমি কি ধরনের ব্যবহার পেয়েছি বা কারা কেমন। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, সেটা হলো যে একটা নারীর একটা 7 সেন্স থাকে। প্রত্যেকটা মানুষের 6 সেন্স থাকে, কিন্তু একটা নারীর একটা সেন্স বেশি থাকে। একটা নারী হেঁটে গেলেও বুঝতে পারে যে আমার পাশের যেই লোকটা সে কি চিন্তা করতেছে বা তার নজরটা আমার দিকে খারাপ কি ভালো, এরকম একটা নারীর একটা সেন্স আছে যেটাকে 7 সেন্স বলে। তো এই 5 বছরে আমি যদি বলি, তাহলে এই 5 বছরে আমার একটা সেন্স তৈরি হয়েছে যে আমি কোথা দিয়ে হেঁটে গেলে আমি বুঝতে পারি যে পাশ দিয়ে যে জার্মান লোকটা গেছে তার মতবাদটা কেমন, বা সে আমাকে ঘৃণা করতেছে, ভালোবাসতেছে, একেবারে নর্মালি নিতে পারতেছে, এরকম একটা সেন্স গ্রো করে ফেলছে, মানে হয়ে গেছে। এবং এই সেন্সটা সবারই গ্রো করে, মানে অটোমেটিকলি গ্রো করে। এটা আসলে একদিনে গ্রো করে না, এটা মোটামুটি একটা একটা টাইম পিরিয়ড মোটামুটি পার করলে অটোমেটিকলি গ্রো করে, যে আসলে মানুষের মতামত বোঝা যায়। তো এই 5 বছরের ভিতরে আমি বেশিরভাগ সময় থেকেছি হলো রাইনল্যান্ড প্যালাটেনে অথবা ফালস যে স্টেট, ওই স্টেটে ছিলাম, একটা কোবলেঞ্জ একটা শহরে। ওইখান থেকে আসলে আমার জার্মানিতে থাকার যাত্রা শুরু হয়েছে আর কি। তো এবং মোটামুটি 6 মাসের মতো ছিলাম হলো আমি বাদেন বুটেনবার্গে, ওইখানে স্টুটগার্টের কাছাকাছি একটা জায়গায় ছিলাম। এবং এখন 6 মাস আমি থাকতেছি হলো লাইনেফেল্ডে। এবং এই লাইনেফেল্ডটা কোথায়, সেটা হলো এই যে একটু আগে বললাম যে 2টা স্টেটে নির্বাচন হবে, এই 2টা স্টেটের একটা স্টেট থুরিঙ্গেনের মধ্যে হলো লাইনেফেল্ডে। এবং আমি যদি আপনাকে একটা তথ্য দেই তাহলে একটু অবাক হবেন। ওই যে মোটামুটি ওই মামার ভক্তরা যারা নব্য মামার ভক্ত, মানে মুখে বলে না কিন্তু তারা একটা দল তৈরি করেছে, ওই ভক্তের একেবারে টোটাল আতুর্বে এই লাইনেফেল্ডে। তো এই যে আমি মোটামুটি 3টা জায়গায় থাকলাম, আমি 3টা জায়গায় থেকে আমি মোটামুটি এইটুকু বলতে পারি যে আমি গত 6 মাসে এই লাইনেফেল্ডে থেকে আমি না খুব কমফোর্ট ফিল করছি। আমি জানি না কেন। আমি কোবলেঞ্জে যখন যাত্রা শুরু করেছি তখন থেকে আমার যাত্রাটা খুব সুখকর ছিল না। ভাষা টাষা জানতাম না, মানুষ খুব অপমান করতো, জার্মানরা খুব অপমান করতো। অপমান যে করতো এটা বুঝতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। আস্তে আস্তে যখন ভাষা শেখা শুরু করলাম তখন আসলে এই যে তারা যে আমাকে অপমান করছে, এইটা একটা সময় আমার ভিতরে একটু ক্ষোভের দানা বেঁধেছে। তো ক্ষোভের দানা বাঁধলেও ঠিক আছে, তাদের প্রতি আমি কখনো এগ্রেসিভ ছিলাম না। কিন্তু কেউ যদি আমাকে অন্যায়ভাবে কোনো কথা বলতো, আমি তাকে একটা প্রতিবাদ করার চেষ্টা করতাম, রিয়েলিটি প্রতিবাদ। মানে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, আপনার বিরুদ্ধে যদি অন্যায় হয় আপনি সেটার প্রতিবাদ করতে পারবেন, যে হ্যাঁ তুমি এটা কেন বলতেছো। এইরকম সাইলেন্ট একটা প্রতিবাদ আমি করতাম, কথা দিয়ে বলতাম যে তুমি যেটা বলছো সেটা ঠিক না,
এবং তুমি যে কাজটা করতেছো এইটা একটা ভালো জার্মানের কাজ না, এইটা একেবারে স্পেসিফিক্যালি তার মুখের উপরে বলতাম আমি। এবং কেউ যখন বুঝতো যে আমি ভাষাটা জানি কিছুটা হইলো, তখন তোরা মোটামুটি একটু গুটায় যেত এবং সে আমাকে ডমিনেট করার চান্স পাইতো না। তো ওইখান থেকে আমার একটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে যে ভাষাটা জানলে আমাকে তারা ডমিনেট করতে পারবে না। তো আমি বাডেন বুটেনবার্গে যখন গেলাম তখন আমি দেখলাম আমি ভাষা জানি, কিন্তু বাডেন বুটেনবার্গে আমাকে একেবারে মানে চাক্ষুষ বা সদৃশ্য কিছু ডমিনেট করতেছে কিছু মানুষ। এবং সত্যি কথা বলতে ওই ডমিনেটটা করছে হলো আমার একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমি কাজ করতাম, এবং এত বিশ্রীভাবে আমি ডমিনেটেড হয়েছি আসলে ওইটা বলার অপেক্ষা রাখে না। এত বিশ্রীভাবে আমি ওই জায়গাটায় ডমিনেটেড হয়েছি। কিন্তু আমি যখন লাইনে ফিল্ডে আসছি, আসার আগে আমাকে অনেকে বলছে ভাই ওইটা হলো পূর্ব জার্মানি, মানে এইটা আবার একটা বড় অংশ। আপনারা খুব ভালো করে জানেন 1990 সালের পরে মোটামুটি 2 জার্মানি 1 জার্মানি হয়ে যায়। এর আগে মোটামুটি জার্মানির ভিতরে একটা ভাগ ছিল। এই যে ভাগ, এই ভাগের ফসল এখনও মোটামুটি 2 জার্মানি বয়ে বেড়াচ্ছে। তখন আমাকে বলছে যে ভাই তুমি তো পূর্ব দিকে যাচ্ছ, তুমি তো পশ্চিমে এতদিন বাস করতা। বলে রাখি সেটা হলো রানল্যান্ড ফলস পশ্চিমে এবং বাটেন বুটেনবার্গও পশ্চিমে ছিল। তুমি খুব বাজে এক্সপিরিয়েন্স গ্যাদার করবো ওইখানে। আমি বলছি কেন? বলছে ওইখানে হলো ওই মামার মানুষরা বসবাস করে এবং তারা তোমাকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে অনেক অত্যাচার করতে পারে। তা আমি চিন্তা করলাম 5 বছর মোটামুটি, তখন 4.5 বছর 4 বছর 3 মাসের মতো, তখন চিন্তা করলাম এত যেহেতু এক্সপিরিয়েন্স হয়েছে সমস্যা কি, যাই দেখি কি হয়। তো মোটামুটি আমি এই লাইনে ফিল্ডে আসলাম। লাইনে ফিল্ডে আসার পরে আমি যেহেতু এখানে এসেছি একটা কোনো কারণে, তো এই কারণে আমাকে অনেকগুলো মানুষের সাথে মিশতে হয়েছে। কিছু মানুষের সাথে মিশতে হয়েছে একেবারে প্রত্যক্ষভাবে, কিছু মানুষের সাথে মিশতে হয়েছে পরোক্ষভাবে। আমি যদি উদাহরণ দিই, সেটা হলো একটু আগে যেরকম আমি একটা সুপার মার্কেট থেকে আমি কিছু বাজার করেছি, সেটা হলো এডেকা। তো ওইখানে আমার মিশতে হলো পরোক্ষভাবে, মানে তার কাছ থেকে তো কিছুটা পণ্যটা কিনে তার কাছে মানে টাকাটা দিতে হয়। তো এইখান থেকে যেই এক্সপিরিয়েন্স এবং যাদের সাথে আমি একেবারে মোটামুটি ওতপ্রোতভাবে প্রত্যক্ষভাবে মিশেছি, তাদের কাছ থেকে মিশে আমার কাছে মনে হয়েছে যে এই যে গত 5 বছর যাবৎ আমি জার্মানিতে ছিলাম, এই গত 5 বছরের ভিতরে সবচেয়ে সেফ এবং গুড বিহেভ আমি এই লাইনে ফেললে মানুষের কাছে পেয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যে তারা কেন এই ধরনের ব্যবহার করছে। আমি আমার নিজস্ব মতামত দিয়ে এইভাবে বলতে চাই যে ওদেরকে আমরা যতভাবেই খারাপ বলি না কেন বা আমাদের বিপক্ষের শক্তি হিসেবে মনে করি না কেন, যারা আমরা বাহির থেকে এসেছি আমরা চিন্তা করতে পারি যে আমাদের ওরা পছন্দ করে না। ব্যাপারটা কিন্তু এরকম না, সত্যি না, ব্যাপারটা এরকম। এবং সত্যি কথা বলতে আজকেও আমি একজনের সাথে কথা বলছিলাম, কিছু পয়েন্ট যখন আমি বলছিলাম সে তখন আমাকে কিছু পয়েন্ট আবারও অ্যাড করে দিয়ে আমাকে বলার চেষ্টা করেছে। সে আমাকে বলেছে দেখো আমাদেরকে সবাই, সে নিজে থেকেই বলছে যে আমাদেরকে সবাই খুব কঠোরভাবে এবং চিন্তা করে যে আমরা তোমাদেরকে পছন্দ করি না। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি বলছি কীরকম? সে বলছে যে দেখো আমরা চাই, যেটা চাই আমরা সেটা হলো যে তোমরা আমাদের দেশে এসেছো, তোমরা আমাদের ভাষাটাকে শিখো। ভাষা না শিখতে পারলেও কোনো সমস্যা নেই, তোমরা কমিউনিকেট করার জন্য হলে কিছু ন্যূনতম শিখো। কারণ আমাদের অনেক মানুষ আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে না, তারা লজ্জা পায়। তো এই জন্য তোমরা ভাষাটা শেখার চেষ্টা করো। আরেকটা যে জিনিসটা করো সেটা হলো তোমরা আমাদের কালচারটাকে মেনে নাও, আমরা যেইভাবে চলি যেইভাবে চিন্তা করি ওইটাকে তোমরা মেনে নাও। তোমরা আমাদের প্রতিপক্ষ হও না। তোমরা যখন আমাদেরকে রেসপেক্ট করতে থাকবা তখন কিন্তু আমরাও তোমাদেরকে রেসপেক্ট করতে থাকবো। কিন্তু এইটা না করে কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় আমাদের এই কালচারকে ডিফেম করার চেষ্টা করে এবং মোটামুটি কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে। তো এই কারণে আমাদের এই যে দুইটা রাজ্য, এই রাজ্য বা
অনেক কিছু মানুষ তোমাদের প্রতি খুব বিরক্ত। এখন তারা কিন্তু চায় না যে সবাই এই দেশ থেকে চলে যায়, কারণ আমরা নিজেরাও জানি আমাদের যেই সামাজিক ব্যবস্থা সব কিছু মিলিয়ে আমাদের প্রয়োজন তোমাদেরকে। কিন্তু আমরা চাই যারা এই দেশটাকে মোটামুটি একটা অস্থির অবস্থায় গড়ে তুলবে, বা যারা নিয়মকানুন মানবে না, বা যারা আমাদেরকে রেসপেক্ট করবে না, আমরা চাই না তারা থাকুক। আমরা এইটাও চাই না তাদেরকে ঘাট ধরে বের করে দিতে। আমরা এইটা চাই তারা সুন্দর করে তারা নিজ উদ্যোগে চলে যাক। কারণ হলো আমাদের দেশটাকে আমরা একটা ডাস্টবিন বানাইতে চাই না। এইভাবেই কথা বলছে, এবং সত্যি কথা বলতে এটাই তো সত্যি হওয়ার উচিত। আপনি চিন্তা করেন, সেটা হলো, আবার আমি বাংলাদেশের প্রসঙ্গে চলে আসি। আমাদের বাংলাদেশে কিন্তু অন্য দেশ থেকে এসে মানুষ খুব কম মানুষ কাজ করে। কিছু মানুষ কাজ করে হলো ভারত থেকে এসে আমাদের এখানে কাজ করে এবং মোটামুটি পেট চালায়। এবং গত 1-2 দশকে মায়ানমারের একটা অংশ, মানে সেই রোহিঙ্গা যারা আছে তারা মোটামুটি আমাদের বাংলাদেশে ঢুকে গেছে, এবং এই সংখ্যাটা মোটামুটি 20-30 লাখ মানুষ। আপনি একটু চিন্তা করেন, আমরা বাংলাদেশি হিসাবেও কিন্তু খুব বেশি মানুষ এই জিনিসটা মেনে নিতে পারি না। এখন ভারতের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, কারণ ভারত আমাদেরকে সফটলি বলেন আর যেভাবেই বলেন একটা শোষণ করতে চায়। সেই জন্য ভারতের ব্যাপারে আমাদের মতামতটা আমি মনে করি ঠিক আছে, কিন্তু রোহিঙ্গারা যারা এসেছে তাদেরকে কিন্তু আমরা মেনে নিতে পারি না। তো আমরা যদি তাদেরকেই মেনে নিতে না পারি, তাহলে জার্মানরা যদি এই ধরনের লজিক্যাল কিছু কথা বলে, তাহলে আমরা কেন তাদেরকে মেনে নিতে পারবো না? আমি অনেক জার্মানের সাথে মিশেছি, এবং এই মিশেছি হলো আমার নিজের ইচ্ছা থেকে, এবং মোটামুটি আমি ইচ্ছা করে মিশেছি। আমি মিশে বুঝতে পারছি তারা আমাদেরকে চায়, তারা আমাদের সাথে কাজ করতে চায়, আমাদের সাথে মিলেমিশে থাকতে চায়, তারা আমাদের একসেপ্ট করতে চায়। কিন্তু তারা শুধু খালি এইটুকু চায় আমরা যেন তাদেরকে রেসপেক্ট করি, তাদের কালচারকে রেসপেক্ট করি, এই দেশটাকে নিজের দেশ মনে করি। যেমন আমি গত 5 বছরে জার্মানি থেকে অনেক সুবিধা পেয়েছি। সুবিধা কিন্তু ব্যাপারটা এরকম না যে প্রতি মাসে জার্মান সরকার আমাকে অনেক টাকা দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কয়েকটা সুবিধার কথা শুধু খালি বলি, কয়েকটা না, মাত্র 2টা সুবিধার কথা বলি। সেটা হলো, আমি জার্মানিতে মাস্টার্স করেছি। আপনারা কি জানেন, এই যে মাস্টার্স করেছি, এই মাস্টার্সের জন্য জার্মান সরকার আমার কাছ থেকে 1 টাকাও নেয়নি। একটা সুবিধা পেয়েছি। তারপরে আমি আমার পরিবার নিয়ে এখানে থাকি। আমার মেয়েটা কিন্ডারগার্টেন থেকে শুরু করে এখন ক্লাস 3-তে পড়ে। এই পর্যন্ত আমার মেয়ের পড়াশোনার জন্য 1 টাকা খরচ করতে হয়নি। বরঞ্চ এই যে আমার মেয়ে স্কুলে গিয়েছে, সেই জন্য মাঝে মাঝে জার্মান গভর্নমেন্ট থেকে আমার মেয়েকে কিছু টাকাও দেওয়া হয়, সে যেন তার বইটা কিনতে পারে, তার জিনিসপত্র কিনতে পারে, এমন কিছু টাকাও দেওয়া হয়। এবং সত্যি কথা বলতে জার্মানির ল অনুযায়ী যে কেউ জার্মানিতে আসবে, সেটা জার্মান হোক নন জার্মান হোক, তারা প্রতি মাসে একটা বাচ্চা একটা সময় পর্যন্ত কিছু টাকা পায়। ওই টাকাটা আহামরি কিছু না, কিন্তু ওই বাচ্চার যত খরচ, সেই খরচটা চলে যায়, মানে এতটুকু টাকা পাওয়া যায়। এবং ওইটার জন্য কোনো কাঠ কয়লা পোড়াইতে হয় না, একেবারে নর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী জাস্ট অ্যাপ্লিকেশন করলেই মোটামুটি ওই জিনিসটা পাওয়া যায়, এবং সবাই পায়। এটা মানে যার কোটি টাকা ইনকাম আছে সেও পায়, আর যার 2 টাকা ইনকাম আছে সেও পায়। তো আপনি একটা চিন্তা করেন, এই যে 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্টের কারণেও তো আমি এই দেশটার প্রতি কৃতজ্ঞ। তাহলে আমি দেশটাকে কেন ভালোবাসবো না? আমি যেহেতু কোবলেঞ্জে অনেক দিন থাকতাম, এখনো আমি কোবলেঞ্জে থাকি, আমার কোবলেঞ্জটা মনে হয় আমার নিজের শহর। যখন আমি অন্য শহর থেকে কোবলেঞ্জে যাই, তখন গাড়িটা যখন মোটামুটি আমার শহরের ভিতরে ঢুকে যায়, তখন আমার মনে হয়, বা ট্রেনটা যখন আমার শহরের ভিতরে ঢুকে যায়, তখন আমার মনে হয় এই যে আমার শহরে চলে আসছি। আমি বাংলাদেশের গাজীপুর থেকে বিলং করি। গাজীপুরে আমার বেড়ে ওঠা, আমার জন্ম, আমার শৈশব, কৈশোর, সব জায়গায়, মানে আমি যখন যুবক হওয়া শুরু করেছি, তখনটা ছিল গাজীপুরের।
গাজীপুরটাকে আমি প্রচুর মিস করি এবং আমার কাছে মনে হয় গাজীপুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ শহর। যেই ব্যক্তিটা যেইখানে জন্মগ্রহণ করে তাকে ভালোবেসে ফেলে, তার কাছে কিন্তু সেটাই তার কাছে শ্রেষ্ঠ শহর। আমি যেরকম গাজীপুরটাকে একেবারে ভিতর থেকে ধারণ করি, আমি যখন কোবলেন্স থেকে স্টুটগার্টে গিয়েছি তখন এই কোবলেন্সটাকে আমি ভিতর থেকে ধারণ করেছি, আমি মিস করেছি। আমার কাছে মনে হয়েছে কবে যেন আবার কোবলেন্সে যাব। আমি যখন লাইনে ফেল্ডে চলে আসছি আমার কাছে মনে হইতো আবার কবে যেন কোবলেন্সে যাব। তো এই লাইনে ফেল্ডে মোটামুটি 6 মাস মতো থাকার পরে আমার মনে হয়েছে যে এইটাও আসলে আমার একটা শহর। তো সব কিছুর পরে জার্মানিতে যেহেতু আছি, এই জার্মানিটাও আমার দেশ, এইটা আমার দ্বিতীয় দেশ। এবং জার্মান সরকার আমার জন্য যা করেছে, আমি জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমার ব্যক্তিগত মতামত, আমরা যারা বিদেশ থেকে এসে জার্মানিতে মোটামুটি খোঁটা গেড়েছি, তাদের উচিত এই দেশটাকে ভালোবাসা। এতটাই ভালোবাসা মানে একটা সময় যদি জার্মানির প্রয়োজন হয় যে জার্মানি একটা দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, আমাদের উচিত হবে জার্মানির পক্ষ হয়ে, জার্মানদের পক্ষ হয়ে অন্য দেশের সাথে যুদ্ধ করা। আমাদের জার্মানিকে এত ভালোবাসতে হবে যে কেউ যদি জার্মানিকে নিয়ে একটা কটু কথা বলে, আমাদের উচিত তার কটু কথার জবাব দেওয়া এবং মোটামুটি ওটার একটা প্রতিবাদ করা। আমি পার্সোনালি প্রতিবাদ করি। আমার কিছু কিছু ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিছু নেগেটিভ কথা বলি জার্মানির ব্যাপারে। আমি কিন্তু জার্মানির ব্যাপারে নেগেটিভ কথা বলি না, আমি কথা বলি আমরা বাংলাদেশিরা এইখানে এসে কি কি নেগেটিভিটি আমরা ফেস করতে পারি বা কি কি নেগেটিভিটি হইতে পারে, ওই ধরনের কথা বলি। তো ওইটা হলো একটা পার্ট। কিন্তু যদি আমি একটা বড় পার্ট বলি, বড় পার্টটা হলো আমি জার্মানিকে অনেক ভালোবাসি এবং আমি এই দেশটাকে ধারণ করতে চাই এবং এই দেশটাকে আমি মনে করতে চাই যেটা আমার দেশ। এবং আমার মতে যারা আমরা বিদেশ থেকে আসতেছি তাদের উচিত এই দেশটাকে নিজের দেশ ভাবা। কেউ কেউ হয়তো ভেবে উঠতে পারবেন না, শুধু স্বার্থের জন্য এখানে থেকে যাবেন, কিন্তু আমাদের উচিত এই দেশটাকে নিজের দেশ ভাবা। আমি কেন এই কথাটা বললাম যে কেউ কেউ পারবেন না, যখন মোটামুটি ইউক্রেনের যুদ্ধ শুরু করলো রাশিয়া আরও 2 বছর আগে, তখন কেন জানি মনে হয়েছিল যে ইউরোপে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে এই রাশিয়ার সাথে। তখন এক বড় ভাইকে বলছিলাম যে ভাই, এবং ওইটা আমি সত্য মানে ভিতর থেকে ধারণ করেই বলছিলাম যে জার্মানি যদি যুদ্ধ লাগে রাশিয়ার সাথে বা কিছু যদি হয়, তাহলে আমি যদি জার্মান সরকার ডাক দেয় তাহলে আমি এই যুদ্ধে যাব এবং জার্মানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জার্মানির পক্ষ হয়ে আমি যুদ্ধ করব। ওই ভাইটা তখন পিআর পাওয়া, তখন সেই ভাইটা বলছিল ভাই যেদিন আমি বুঝবো যে যুদ্ধ লাগতেছে তাহলে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে যাব। তো আমার কাছে তখন মনে হয়েছে ওই ভাইটা খুব স্বার্থপর। এখন হইতে পারে সে তার স্বার্থ দেখছে, হইতে পারে সে এই দেশটাকে ভালোবাসে না, কিন্তু আমি এই দেশটাকে ভালোবাসি। গত 5 বছরের বিন্দু বিন্দু কারণে বিন্দু বিন্দু মানে কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দেশটাকে ভালোবাসি। আমি এখনো একেবারে বলার মতো অনেক কিছু পাইনি, কিন্তু অনেক কিছুই পেয়েছি, যেই কারণে আসলে আমি এই দেশটাকে ভালোবাসতে চাই। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনার দেখতে ইচ্ছা করলে দেখবেন, না দেখতে ইচ্ছা করলে না দেখবেন। আপনাদের এই ভিডিও থেকে যদি কিছু ধারণা হয় তাহলে বেটার, আর যদি ধারণা না হয় তাহলে আমার কথাগুলো শুনছেন মোটামুটি ভুলে যান এবং